আমরা জুলাইয়ের স্পিরিটের কথা বলছি, জুলাইয়ের শক্তির কথা বলছি। কিন্তু মুশকিল হচ্ছে জুলাইয়ে যারা মাঠে ছিল তারাই এখন মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে গেছে। এবং এমন কোনো কথা বলার বোধহয় বাকি নেই, যেটা আসলে এই ৩ বছরের মধ্যে আমরা কখনো প্রত্যাশাই করিনি। গতকাল আমরা জামাত আমিরের কয়েকটা বক্তব্য শিরোনামে রেখেছিলাম, সেগুলো আমরা ৭১ জানুয়ারি আলাপও করেছিলাম। তিনি বলেছিলেন এই সরকারের জন্য একটা ঝাঁকুনি যথেষ্ট। তিনি বলেছিলেন অন্তহীন প্রতারণার কথা বলছিলেন এবং এটাও বলছিলেন যে আসলে যেই জাতীয় নির্বাচন হয়েছে সেই নির্বাচনে ষড়যন্ত্র করে ১১ দলীয় ঐক্যকে হারানো হয়েছে। যদিও ওই দিন আমরা ফলাফলটা না মেনে নিতাম, তাহলে দেশের যে পরিস্থিতি হতো সেটা সামাল দেওয়া যেত না বা কিছু একটা। উনি খুবই ঠান্ডা মাথায় কথা বলেন, ওনার বক্তব্যগুলো আক্রমণাত্মক সাধারণত হয় না, কিন্তু জুলাইয়ের মাসে এই জাতীয় বক্তব্যগুলো কিছু মানুষের মধ্যে একটু খটকা দিয়েছে যে এটাও কিন্তু প্রত্যাশিত ছিল না। আবার জুলাইয়ের পর ৩টা ইংরেজি ওয়ার্ড ব্যবহার করে যা চলছে ফেসবুকে আমরা দেখলাম, একটা গ্রুপ এটা দিচ্ছে, আর একটা গ্রুপ কাউন্টার দেওয়ার জন্য আর একটা কিছু নোংরা শব্দ প্রয়োগ করছে, হাতের একটা ইঙ্গিত দিয়ে বিভিন্ন ছবি পোস্ট করছে। শালীনতার কোনো কিছুই আর নেই। এখন জুলাই নিয়ে যদি আমরা এত নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করার চেষ্টা করি, অশালীন কথাবার্তা প্রয়োগ করি, আমরা স্পিড কোথায় ধারণ করব, নাকি এই আবর্জনাগুলো মুছবো? এখন কথা হচ্ছে ৫ আগস্টের পরে অশ্লীলতা চর্চা প্রত্যেকটা জায়গা থেকে হয়েছে, এটা আমাদের উচিত হয় নাই। তারেক রহমান বলেছিলেন যে বিজয়ের কাছে পরাজিতরা নিরাপদ থাকলে সেই বিজয়ের আনন্দ মহামান্বিত হয়। একই সাথে এটাও বলেছিলেন নৈরাজ্যের বিপরীতে নৈরাজ্য কখনো সমাধান হতে পারে না। ঠিক একইভাবে অশ্লীলতার বিপরীতে অশ্লীলতা কখনো সমাধান হতে পারে না। তো সেজন্য ৫ আগস্ট পরবর্তী সময়ে মানে মানে অনেক সাইড থেকেই নানান ধরনের অশ্লীল শব্দ চয়ন হয়েছে। আমি আমার জায়গা থেকে যতটুকু বুঝি এবং আহ্বান জানাতে চাই, সেই জায়গা থেকে আমাদের প্রত্যেকের বেরিয়ে আসা উচিত। জুলাইকে কীভাবে ধারণ করা যায়, জুলাইয়ের যে ২,০০০ মানুষ যে রক্ত দিয়ে গিয়েছে, এই বাচ্চা ছেলে মেয়েগুলো রক্ত দিয়েছে, তারা তো রাজনীতি করতো না, তাদের কোনো ক্ষমতার স্বাদ আরোহণ করার কোনো সম্ভাবনা ছিল না। তো সুতরাং আমরা চোখের সামনে রক্ত দেখেছি, লাশ দেখেছি, আমরা নিজেরা লাশ হওয়ার জায়গা থেকে ফিরে এসেছি, মহান সৃষ্টিকর্তা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। সুতরাং এই জায়গাগুলোকে ধারণ করে জুলাইকে যতটুকু জীবন্ত রাখা যায়, আমি বলেছি ইতিমধ্যেই, সরকারের উচিত, বিগত সরকারের উচিত ছিল সেটা তারা করেনি, কারণ তারা তাদের জায়গা থেকে যতটুকু দায়িত্ব পালন করার কথা ছিল সেটা করতে পারেনি, কোনো না কোনো কারণেই হোক করতে পারেনি। কিন্তু এই সরকারের প্রতি আমি আহ্বান জানাই যে জুলাইকে জীবন্ত রাখবার জন্য জুলাই জাদুঘরে একটা হচ্ছে যে ওপেন গবেষণাগার ঘোষণা করা উচিত। আর যেমন আপনি সাংবাদিক হিসেবে আপনার ভূমিকা ছিল, এখন আমি নেতৃত্বের জায়গা আছে, আপনি আমার কথাগুলো শুনতেছেন, তা আপনার কথাগুলো রাষ্ট্রে লিপিবদ্ধ হওয়া উচিত না? তারপরে হচ্ছে যে যারা হচ্ছে যে আপনি কেউ আপনাদের সাংবাদিকের মধ্যে কেউ ভিডিওগ্রাফার ছিল, কেউ সংবাদ পাঠ করছে, তারপর হচ্ছে যে শিক্ষক, তারপর হচ্ছে যে অন্যান্য পেশাজীবীর যে মানুষ, আইনজীবী থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ, আমাদের মায়েদের ভূমিকা, যার যে ভূমিকা আছে তারা যেন এই ভূমিকাটা রাষ্ট্রের জন্য লিপিবদ্ধ করে দিতে পারে। সেই জুলাইকে জীবন্ত রাখতে হলে তো আপনার ১০ জনের ইতিহাস দিয়ে আপনি জুলাই জীবন্ত রাখতে পারবেন না। এই জন্য গোটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য জুলাই জাদুঘরের একটা কর্নার উন্মুক্ত করে দিতে হবে, তারা যেন তাদের ইতিহাসটা লিখে দিয়ে জুলাইকে জীবন্ত রাখতে পারে। আবিদুল ইসলাম খান, আপনি এটা নিজে বিশ্বাস করেন এটা সম্ভব? কারণ আমরা দেখতে পাচ্ছি এখনই আপনি যদি কোনো জায়গায় আহত জুলাই যোদ্ধাদের ইনভাইট করেন, আর এক গ্রুপ বলবে বাছাই করে তাদেরকে আনা হয়েছে, তারা হয়তো বিএনপির বা ছাত্র দলের আন্ডারে জুলাই অভ্যুত্থান করেছিল। না, এটা সম্ভব কেন ভাই? প্রত্যেকের ইতিহাসটা সে নিজে লিখে যাবে, সে নিখিলা থাকবে। যারা এটার আদলে একটা দায়িত্বশীল একটা গ্রুপ থাকবে, রিসার্চার থাকবে, যদি তারা মনে করে সেটা অথেন্টিক, সেটা যদি বিচার বিশ্লেষণ মনে হয় সেটা আকুতিপূর্ণ, সেটা জুলাই জাদুঘরে এই লেখাটা স্থান পাইলো, তার চিঠিটাই যে লিখে দিয়ে গেছে ওইটাই স্থান পাইলো। সুতরাং এখানে তো অথবা বাসা থেকে লিখে এনে সেটা জমা দিয়ে যেতে পারে। কথা হচ্ছে যে বাংলাদেশের পুরো জুলাইটাকে তুলে আনবার জন্য তুলে আনতে হবে। আপনার অনেক স্মৃতি আছে, এর ভিত্তিতে কিছু হৃদয় বিদারক স্মৃতি আছে না, আপনি যেটা দেখেছেন, তার এই স্মৃতিটা তো আপনি যখন চলে যাবেন দুনিয়া থেকে তখন এই স্মৃতিও চলে যাবে। সুতরাং জুলাইকে জীবন্ত রাখবার জন্য ১০ জনের ইতিহাস দিয়ে জুলাই জীবন্ত রাখা যাবে না। গোটা বাংলাদেশের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের আপনি আহ্বান করেন। এটা তো এমন না যে সরকার তার ইতিহাস বানাই দিবে, সে তার ইতিহাস লেগে জুলাই জাদুঘরে জমা দেখ। আমরাও প্রত্যাশা করি সেটা হয়, কিন্তু আমাদের বিশ্বাস করুন অতীত অভিজ্ঞতা ভালো না। মুক্তিযুদ্ধ নিয়ে আমরা কিছুই করতে পারিনি এখন পর্যন্ত। শহীদদের তালিকা নিয়ে রাজনীতি হয়েছে। যাদের আসলে মুক্তিযুদ্ধে ভূমিকা ছিল না তারাই মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ নামের মধ্যে তারা চলে এসেছেন। পরবর্তীতে দেখা গেছে তারা ভুয়া মুক্তিযোদ্ধা। এগুলো নিয়ে রাজনীতি হতে দেখেছি, এই কারণে আমাদের কনফিডেন্সটা নেই যে এমন একটা কিছু হবে, হলে সেটা ভালো। আমি একটা বিচারের দিকে আসি। আপনি বলছিলেন যে সরকারের এটা একটা দুর্বলতা যে এরকম অপতথ্যের বিচার অন্তত একটা হয়নি। আমরা সেটা দেখেছি, আমরা প্রতিদিন মোটামুটিভাবে 5টা করে যদি অপতথ্য ফ্যাক্ট চেক করি এবং সপ্তাহে যদি 7 দিন আমাদের শো হয়, আমরা তো এক সপ্তাহে 35টা বেশি করে ফেলছি, কিন্তু আমরা কারোকে শাস্তি হতে দেখছি না। এমনকি যেই আইডি থেকে অপতথ্য
6 মাস পরও একই আইডি থেকে অপতথ্য ছড়াতে আমরা দেখছি। যেখানে খোদ প্রধানমন্ত্রী নিজেই অপতথ্যের শিকার হচ্ছেন, সেখানে আমরা কি করে আশা করতে পারি যে অপতথ্য থামাতে আমরা পারবো? দেখেন ভাই, নেতৃত্ব মানে দায়িত্ব। জি, যিনি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে গেছেন, আমি একজন ছাত্র নেতা হিসেবে আমি বলবো মাননীয় মন্ত্রীর অবশ্যই দায়িত্ব এগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করে সমাজে শান্তি ফিরিয়ে আনা। আমি এমন ছাত্র নেতা না যে আপনি কাজ করবেন না আমি আপনার প্রশংসা করব। জি, এখনো পর্যন্ত বাংলাদেশের মানুষ সাইবার নিরাপত্তা পায়নি। সরকার গঠিত হয়েছে, অনেক দিন হয়ে গেছে, এখনো পর্যন্ত একটা উদ্যোগ আমাদের চোখে দৃশ্যমান হয়নি। আমি ৭১ টেলিভিশন থেকে এটা বলে যাচ্ছি, এটা বেশি করে প্রচার করবেন, আশা করি মাননীয় মন্ত্রী পর্যন্ত যাবে। মাননীয় মন্ত্রী মহোদয়ের প্রতি আহ্বান অনুনয় বিনয়ের সাথে জিরো টলারেন্স নীতি অবলম্বন করেন। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিরেক্ট প্রমাণ দেওয়ার পরও কিচ্ছু ব্যবস্থা নিতে পারলেন না, এগুলো কি দুর্বলতা প্রদর্শন করে না? এগুলোর মধ্য দিয়ে তো এরা আরও সাহস পায়, এগুলোর মধ্য দিয়ে আরও বেশি করে করার সাহস পায়। কারণ একটা মানুষ যখন একটা অভিজ্ঞতার দিক দিয়ে যায়, সেখান থেকে হয় পজিটিভ শিক্ষা নেয়, নাহলে নেগেটিভ শিক্ষা নেয়। তার মানে এই প্রমাণ দেওয়ার পর যখন তার বিরুদ্ধে আপনি ব্যবস্থা নিতে পারছেন না, তার মানে আপনার সরকারকে সে গণবেই না। তো যার ফলশ্রুতি সে আরও বেশি করে করবে। তা আপনি নিজেরা তো খুব প্রমাণ বের করে দেওয়ার পর যদি নিতে না পারেন, তাহলে ওইটার নাম তো দায়িত্ব না। এখানে একটা বিষয়, একটা তথ্য জানিয়ে রাখি। আমাদের ফেক নিউজ স্ক্যানারের যেদিন 1 বছর পূর্ণ হলো, সেদিন মাননীয় তথ্যমন্ত্রী আমাদের সঙ্গে ছিলেন এবং তিনি কমিটমেন্ট করেছেন যে প্রত্যেকটা মিডিয়া হাউসে এরকম একটা ব্যবস্থা থাকার জন্য তিনি চেষ্টা করবেন, যে নিজস্ব ফ্যাক্ট চেক থাকবে। ক্রমাগত আমরা অপতথ্যের বিপরীতে সঠিক তথ্য প্রচার করব। অ্যাট দ্য সেম টাইম টেক জায়ান্টদের সঙ্গে নেগোসিয়েশন চলবে, যেন বলা মাত্রই টেক ডাউন করে নেয় অপতথ্যগুলো। এবং দেশের মধ্যে যে আইনগুলো আছে, আপনি ইদানিং জানেন যে পার্লামেন্টে স্বরাষ্ট্রমন্ত্রী এটা নিয়ে কথা বলেছেন, যে একটা শক্ত আইন আসছে, যে আইনের মাধ্যমে এই বুলিং কিংবা অপতথ্যগুলো ঠেকানো যাবে।